ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে সহযোগিতায় এসিআই ফার্মাসিউটিক্যালস। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটিএন নিউজ। এসিআই ফার্মাসিউটিক্যালসের সৌজন্যে ওয়ার্ল্ড হাইপারটেনশন ডেকে সামনে রেখে এটিএন নিউজের 10 পর্বের বিশেষ ধারাবাহিক আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর ফাইজা রাহলা। দর্শক, 17ই মে ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে, এই বিষয়টি মাথায় রেখে আমরা 10টি পর্ব সাজানোর চেষ্টা করেছি উচ্চ রক্তচাপ বিষয়ক নানা রকমের তথ্য দিয়ে। আজকে আমরা কথা বলার চেষ্টা করব উচ্চ রক্তচাপের সাথে আর কোন কোন রোগ জড়িত, আদৌ কোনো রোগ জড়িত আছে কিনা এই বিষয়টি নিয়ে। এই বিষয় নিয়ে কথা বলতে আজ বিশেষজ্ঞ অতিথি হিসেবে আমাদের সাথে স্টুডিওতে যোগ দিয়েছেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের প্রফেসর ও সিনিয়র কনসালটেন্ট ডক্টর অশোক দত্ত। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আমাদের আজকের এই আয়োজনে যোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ। আপনার কাছে শুরুতে জানতে চাই যে উচ্চ রক্তচাপ হলে হৃদরোগ আসলে কতখানি ঝুঁকিতে থাকে, কোন কোন হৃদরোগ হতে পারে উচ্চ রক্তচাপ রোগীদের ক্ষেত্রে? ধন্যবাদ আপনাকে। উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার, সহজে যেটাকে আমরা হাইপারটেনশন বলি, এটার সাথে অনেকগুলো অর্গান জড়িত। যদিও এই অর্গানগুলো উচ্চ রক্তচাপ করে না, কিন্তু উচ্চ রক্তচাপের ইফেক্ট যেটা, হাই ব্লাড প্রেশারের ইফেক্ট যেটা, সেটা পড়ে। আপনি যেটা প্রথমেই বললেন, হার্ট মেজর একটা অর্গান। তাছাড়া এটা ব্রেন হাইপারটেনশনের একটা ইফেক্ট আছে। হাইপারটেনশন এবং ডায়াবেটিস দুইটাই কিন্তু মাল্টিপল অর্গান। ব্রেন করতে পারে, চোখের সমস্যা করতে পারে, কিডনির সমস্যা করতে পারে, আর্টারি বা ভাস্কুলার সিস্টেম যেটা, সেটাও করতে পারে। এবং মেজর অর্গান যেটা ইনভলভ হয় সেটা হচ্ছে হার্ট। হার্টে ইনভলভ কীভাবে হয়? আমাদের স্বাভাবিক যে ব্লাড প্রেশার, এই ব্লাড প্রেশারটা যদি বেশি থাকে, এই ব্লাড প্রেশারের এগেনস্টে হার্টকে পাম্প করতে হয়। হার্ট যে সাইজ থাকে, হার্টের সাইজটা বা হার্টের ওয়াল থিকনেস যেটা, এটা আস্তে আস্তে বেড়ে যায়। অ্যাট দ্য সেম টাইম হার্টের রক্তনালী যেটা থাকে, এখানে রক্তে কোলেস্ট্রল প্লাস ব্লাড প্রেশার, ডায়াবেটিস সব কিছু মিলায় হার্টের ব্লক স্বাভাবিকভাবে যেটাকে বলি ইসকেমিক হার্ট ডিজিজ বা করোনারি আর্টারি ডিজিজ, এই হার্টের ব্লক হতে পারে। সেকেন্ড যেটা হতে পারে যে হাইপারটেনশন থেকে হার্ট ফেলিওর হতে পারে। আরেকটা কমন ফিচার যেটা, যে হাইপারটেনশন থেকে প্যালপিটেশন বা অ্যাবনর্মাল হার্ট রিদম, যেটাকে অনেক সময় অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হিসাবে আমরা বলি, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হতে পারে। এই চারটা সমস্যায় হার্টকে, হাইপারটেনশন থেকে হার্ট এইভাবে অ্যাফেক্ট হতে পারে। হার্ট হাইপারট্রফি বা বড় হয়ে যেতে পারে, হার্ট ফেলিওর হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে যেটা বললাম ব্লক হয়ে, আর একটা হচ্ছে হার্টের হৃদস্পন্দন অ্যাবনর্মাল হতে পারে। যে সমস্যাগুলো আপনি বলছেন, আপনি 4টি সমস্যার কথা উল্লেখ করলেন। একজন সাধারণ মানুষ যিনি উচ্চ রক্তচাপে ভুগছেন, হয়তো ওষুধ খাচ্ছেন, চিকিৎসার মধ্যে আছেন বা নেই, উনি কখন বুঝবেন যে আমার হৃদযন্ত্র কোনো সমস্যা হতে পারে, আমার হার্ট এফেক্টেড হতে পারে, এবং কোন সিমটমগুলো দেখলে উনি ডাক্তারের কাছে যাবেন, একজন হার্ট স্পেশালিস্টের কাছে যাবেন কখন? যাদের ব্লাড প্রেশার আছে, নিয়মিত ওষুধ খাচ্ছেন, তাদের মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর ওষুধ খাচ্ছেন যেটা, সেটা পারফেক্টলি ওষুধটা আপনার শরীরের জন্য ম্যাচ করছে কিনা, ব্লাড প্রেশারটা কন্ট্রোল হচ্ছে কিনা, সেটাও খুব ইম্পর্টেন্ট। এটা দেখা গেছে ইভেন ইউরোপিয়ান কান্ট্রিতে যারা ব্লাড প্রেশারের ওষুধ খায়, তাদেরও 50% দেখা যায় ব্লাড প্রেশার কন্ট্রোল হয় না প্রপার ওয়েতে। সুতরাং ওষুধ খাওয়া মানে ব্লাড প্রেশার পারফেক্টলি কন্ট্রোল হচ্ছে, সেটাও কিন্তু ঠিক না। আর একটা ব্যাপার হচ্ছে যে ব্লাড প্রেশার থেকে হার্ট কিন্তু একদিনে অ্যাফেক্ট হয় না, ওভার এ পিরিয়ড অফ টাইমস, মেবি ফিউ ইয়ার্স। হার্ট বলেন, কিডনি বলেন, ব্রেন বলেন, চোখ বলেন, এগুলো সময় লাগে। তবে যদি কারো মনে হয় যে অনেক দিন থেকে ব্লাড প্রেশার আছে, সাথে সাথে পেশেন্টের হয়তো কোলেস্ট্রল বেশি আছে, ডায়াবেটিস আছে, স্মোক করে, লাইফস্টাইল ভালো না, সেক্ষেত্রে হার্ট অ্যাফেক্ট হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়। এবং সেটার হার্টের অ্যাফেক্ট হওয়ার ফার্স্ট নমুনা যেটা আমরা পাই, সবসময় বুকে ব্যথা হবে এমন না। দেখবেন যে হাঁটতে যাচ্ছে তখন শ্বাসকষ্ট হচ্ছে, বুকে ব্যথা হচ্ছে, অথবা বুকে অতিরিক্ত হৃদস্পন্দন হচ্ছে। এগুলো হচ্ছে হার্টে অ্যাফেক্ট হওয়ার প্রাথমিক লক্ষণ। কেউ যদি মনে হয় যে না, রেগুলার আমি 45 মিনিটস 1 ঘন্টা রেগুলার হাঁটি, জগিং করি অথবা দৌড়াই, কোনো সমস্যা নাই, তাহলে ধরে নেবেন যে মোস্ট লাইকলি হি ডোন্ট হ্যাভ এনি কার্ডিয়াক প্রবলেম। সেরকমভাবে কেউ যদি 8 তলা 9 তলা উঠে যেতে পারে অ্যাট এ স্ট্রেংথ, ধরে নেবেন যে মোস্ট লাইকলি হার্টে এখনও
কোনো সমস্যা হচ্ছে না। এই উপসর্গগুলো যদি না হয় তাহলে কি একজন সাধারণ উচ্চ রক্তচাপের রোগী তার কি কোনো ফলো আপ দরকার আছে, বা তার কি হার্ট স্পেশালিস্টের সাথে দেখা করার দরকার আছে যদি উনি কোনো সিমটমে না ভোগেন? না, সিমটম না থাকলেও ওই যেটা বললাম যে প্রেশারটা কন্ট্রোল হচ্ছে কিনা সেটার রেগুলার একটু চেক আপে থাকা উচিত, 3 মাস 6 মাস, এবং কন্ট্রোল থাকলেও বছরে একবার চেক আপ করা উচিত। আর নট নেসেসারিলি হৃদরোগ স্পেশালিস্টের কাছে যেতে হবে, ইন্টার্নিস্টের কাছেও যেতে পারে, ইন্টারনাল মেডিসিন অথবা জেনারেল প্র্যাকটিশনার কাছেও যেতে পারেন। হি ইজ কোয়াইট গুড অ্যানাফ যে ব্লাড প্রেশারটা কন্ট্রোল হচ্ছে কিনা। আর ব্লাড প্রেশার কন্ট্রোল হলেও ওনার অন্য কোনো অসুখ আছে কিনা, যেমন কিডনির কোনো সমস্যা হচ্ছে কিনা, হার্টের কোনো সমস্যা হচ্ছে কিনা, একটা ইসিজি করলেন, কিডনির জন্য হয়তো একটা ইউরিন বা প্রস্রাব পরীক্ষা করলেন, কিডনির ক্রিয়েটিনিনটা চেক করলেন, অ্যাট দ্য সেম টাইম ডায়াবেটিস আছে কিনা সেটাও চেক করা উচিত, কোলেস্ট্রল আছে কিনা সেটাও চেক করা উচিত। সেই জন্য রুটিন চেক আপ আমরা বলি যে অ্যাটলিস্ট 6 মাস পর পর রুটিন চেক আপ করা উচিত যাদের এই যে কোনো রিস্ক ফ্যাক্টর আছে। যারা অনেকদিন ধরে উচ্চ রক্তচাপে ভুগছেন এবং যেটা আপনি বলছেন যে ওষুধ খেলেই যে সবসময় নিয়ন্ত্রণে থাকে, ব্যাপারটা সেরকম নয়, এবং নিয়ন্ত্রণে যে নেই এটাও হয়তো অনেকদিন ধরে উনি বুঝতে পারেন না। এর দীর্ঘ সময় ধরে যদি উচ্চ রক্তচাপটা নিয়ন্ত্রণে না থাকে, নিয়ন্ত্রণের বাইরে যদি ওনার ব্লাড প্রেশার থাকে, সেক্ষেত্রে হৃদযন্ত্রের কী ধরনের সমস্যা হতে পারে? যেটা আপনি বলেছিলেন যে 4 ধরনের সমস্যা, কমপ্লিকেশন, এটার থেকে কমপ্লিকেশন হয়ে আর কি সিচুয়েশন ক্রিয়েট হতে পারে? সহজভাবে যেটা আমরা বলি যে হার্ট অ্যাটাক হয়ে সবথেকে খারাপ যে জটিলতা সেটা হচ্ছে মৃত্যু। হার্ট অ্যাটাক যাদের হয় তাদের অ্যারাউন্ড 1/3 পিপুল, 25-30% পিপুল যদি ট্রিটমেন্ট না হয় মারা যেতে পারে। সেটা হাসপাতালে যাওয়ার আগে হতে পারে, হাসপাতালে যাওয়ার পরে হতে পারে। সেকেন্ড হচ্ছে মৃত্যু না হলেও হার্ট দুর্বল হয়ে যায়, সেটা থেকে হার্ট ফেলিওর হয়। অনেকে দেখবেন যে হার্ট অ্যাটাকের পরে বুকে আর ব্যথা হচ্ছে না, তার মানে হার্ট অ্যাটাক হয়ে মাসেল ড্যামেজ হয়ে গেছে, যার জন্য হার্ট দুর্বল হয়ে যাওয়ার জন্য শ্বাসকষ্ট হচ্ছে, হাঁটতে পারে না, ওয়াশরুমে যেতে পারে না, একটু জোরে হাঁটলে সিঁড়ি বেয়ে একতলায় উঠলে দেখবেন যে শ্বাসকষ্ট হচ্ছে। সেটার কারণ হচ্ছে হার্ট দুর্বল হয়ে লাংসে পানি চলে আসা। আর একটা হচ্ছে মাঝে মধ্যে দেখবেন অনেকের ওই যেটা বললাম আগে, বুক ধড়পড়, অ্যাবনর্মাল রিদম হয়। এগুলোও হচ্ছে মেন সমস্যা যেটা এটা। তবে মোস্ট ফ্যাটাল যেটা বলি সেটা হচ্ছে হার্ট অ্যাটাক থেকে সাডেন কার্ডিয়াক ডেথ হতে পারে। আমরা যদি একটু স্ট্রোকের ব্যাপারে আপনার কাছ থেকে শুনি। স্ট্রোক আমরা যেটা বলি, ব্লাড প্রেশার যদি বেড়ে যায়, হঠাৎ করে বেড়ে যায়, সেক্ষেত্রে রক্তনালী যেটা আছে আমাদের ব্রেনের, এই রক্তনালীগুলো ছোট রক্তনালী যেটা ব্রেনকে সাপ্লাই করে, ওই জায়গায় ব্লিডিং হতে পারে, হেমোরেজ যেটাকে বলি। ব্লিডিং হলে স্ট্রোক হতে পারে, এই স্ট্রোক থেকে প্যারালাইসিস তো হতে পারে, এবং ম্যাসিভ স্ট্রোকে অনেক সময় ডেথও হতে পারে। এটা এই হাইপারটেনশন নিয়ে অনেক প্রবাদ আছে। যেমন আপনি যদি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের, জাস্ট ছোট একটা গল্প, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেট, ওনার কিন্তু ব্লাড প্রেশার বেশি ছিল 1940 থেকে 45। ওনার যে মেডিকেল টিম ছিল সেই মেডিকেল টিমের চিফ ছিলেন স্যার ডেডলি হোয়াইট। হি ওয়াজ রিনাউন্ড কার্ডিওলজিস্ট। ওই সময় উনি বলতেন যে না, ব্লাড প্রেশার একটা স্বাভাবিক ঘটনা, কম্পেনসেটরি মেকানিজম বডির। এটা ব্লাড প্রেশার হবে, বয়স বাড়ার সাথে সাথে বাড়বে, এটা কম্পেনসেটরি মেকানিজম, এটা বডি মানায় না, এটা ট্রিটমেন্ট দরকার নেই, 1945। এবং প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেট সাডেনলি মারা গেলেন, এবং তার 1 সপ্তাহ আগেও মেডিকেল চেক আপে দেখা গেছে হি ওয়াজ পারফেক্টলি অল রাইট। এবং ওই সময় দেখবেন যে ওই সময়কার নিউজ পেপারসে উঠছিল দ্যাট ইজ এ বোল্ট ইন এ ব্লু, বিনা মেঘে বজ্রপাত। এবং ওনার ওই মেডিকেল রিপোর্ট তখন অ্যানালাইসিস করে দেখা গেল ওনার গত এক সপ্তাহের ব্লাড প্রেশার ছিল সিস্টোলিক 200-র উপরে, ডায়াস্টোলিক 100-এর উপরে। কিন্তু ওই সময় এটাকে ধরে নেওয়া হতো যে না, এটা স্বাভাবিক, এটা ট্রিটমেন্ট আমরা জানলেও করব না। তখনকার কনসেপশন ওয়াজ লাইক দিস। যখন প্রেসিডেন্ট মারা গেলেন সেরিব্রাল হেমোরেজে, তখনই সবার চিন্তা হলো যে না, ইট শুড নট বি টেকেন অ্যাজ এ ইজি থিং। তারপর থেকে চেঞ্জ হতে থাকলো। ইভেন 90-র দিকেও আমরা বলতাম, আমাদের নুরুল ইসলাম স্যারের কথা আপনারা জানেন, পিজি হসপিটালের প্রতিষ্ঠাতা প্লাস আমাদের ন্যাশনাল প্রফেসর, ওনার বই আছে, উনিও তখন বলতেন যে বয়স বাড়ার সাথে সাথে প্রেশার বাড়ে,
কারো যদি বয়স 70 হয়, তার উপরের প্রেশার, সিস্টোলিক প্রেশার 170, এটা নর্মাল। 90 পরে 95, 97 এসে বলা হলো যে না, সিস্টোলিক ব্লাড প্রেশার যদি 140 উপরে ওঠে সেটাও অ্যাবনর্মাল। দ্যাট ইজ অলসো রিস্ক ফর ব্রেন, দ্যাট ইজ রিস্ক ফর হার্ট, কিডনিস। সেই জন্যে এখন ব্লাড প্রেশার থেকে ব্রেনের যে হেমোরেজ হতে পারে, সেটা দ্যাট ওয়াজ ফার্স্ট এভিডেন্স বাই দ্য ডেথ অফ দ্য প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস। এটা ছাড়াও ব্লাড প্রেশার থেকে ব্রেনে ইস্কেমিয়া হতে পারে, সেটার থেকেও প্যারালাইসিস হতে পারে। এই দুটো মেইন ইফেক্ট হচ্ছে ব্রেনের উপরে পড়বে ব্লাড প্রেশারের। তাছাড়া ক্রনিক্যালি ব্রেন অনেক সময় দেখা যায় যে ডিমেনশিয়ার মতো হতে পারে, কগনিটিভ ডিসফাংশন, যে ঠিকমতো সবাইকে বুঝতে পারছে না, চিনতে পারছে না, সেটাও লং স্ট্যান্ডিং ব্লাড প্রেশারের একটা ক্রনিক এফেক্ট। এই ধরনের ইফেক্ট পড়ার জন্য কতদিন ধরে ওনাকে উচ্চ রক্তচাপে ভুগতে হয়, বা আপনাদের অভিজ্ঞতায় কি বলে কতদিন পরে হতে পারে এরকম? হেমোরেজ যেটা, সেটা কতদিন না, এটা ব্লাড প্রেশার যদি 180, 190, নিচেরটা 100, 110 এর উপরে থাকে, যে কোনো সময় হতে পারে, 6 মাস 1 বছরের ভিতরে। তবে ইস্কেমিয়া বলেন অথবা হার্ট অ্যাটাক, এটার জন্য ইউজুয়ালি দ্যাট টেক্স লং টাইম, সেটা কয়েক বছর লাগতে পারে। এবং সাথে অন্য আরও রিস্ক ফ্যাক্টর যেটা আছে, আগেই বললাম, ডায়াবেটিস, কোলেস্ট্রল, স্মোকিং এবং লাইফস্টাইল যদি খারাপ হয়, সবগুলো মিলায় এই জিনিসগুলো হয়। জি, আরও অনেক কিছু শুনবো আপনার কাছ থেকে, তবে এই মুহূর্তে ছোট্ট একটি বিরতি নিতে হচ্ছে। থ্যাংক ইউ। দর্শক, এসিআই ফার্মাসিউটিক্যালসের সৌজন্যে আপনারা দেখছেন ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে উপলক্ষে বিশেষ আয়োজন। ছোট্ট একটি বিরতি নিচ্ছি, কিছুক্ষণের মধ্যে ফিরছি, সাথেই থাকুন। ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে সহযোগিতায় এসিআই ফার্মাসিউটিক্যালস। ফিরে এলাম বিরতির পর। এসিআই ফার্মাসিউটিক্যালসের সৌজন্যে ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে উপলক্ষে এটিএন নিউজের বিশেষ আয়োজনে আরও একবার আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর ফাইজুর রাহলা। দর্শক, আজকে আমরা কথা বলছি উচ্চ রক্তচাপের সাথে জড়িত অন্যান্য রোগ নিয়ে, এবং বিশেষজ্ঞ অতিথি হিসেবে আজ আমাদের সাথে উপস্থিত আছেন প্রফেসর ও সিনিয়র কনসালটেন্ট ডক্টর অশোক দত্ত। বিরতিতে যাবার আগে আপনার কাছ থেকে আমরা এরই মধ্যে বেশ কয়েকটি রোগ সম্পর্কে শুনেছি, এবং আপনি স্ট্রোক কিভাবে হতে পারে উচ্চ রক্তচাপ থাকলে সেই ব্যাপারটা নিয়ে আমাদেরকে বলছিলেন। যখন এই উচ্চ রক্তচাপের কারণে কারোর স্ট্রোক হলো, সেটা হেমোরেজিক হোক বা ইস্কেমিক হোক, এর পরের যখন উনি চিকিৎসা নেবেন, সেই চিকিৎসার ব্যাপারে যদি একটু বলতেন। কারণ উচ্চ রক্তচাপ আসলে হঠাৎ করেই কন্ট্রোল করা সম্ভব না, বা অনেকে হয়তো সেটা পারেনও না। সেক্ষেত্রে আসলে ট্রিটমেন্টটা কেমন হয়, এবং রোগী কি সম্পূর্ণ সুস্থ হন কিনা? হ্যাঁ, স্ট্রোক যেটা হয়, সেটা হেমোরেজ হোক অথবা ইস্কেমিক হোক, ছোট ধরনের স্ট্রোক যদি হয়, যে ড্যামেজ যেটা হয়েছে অল্প, সেক্ষেত্রে টোটাল রিকভারি হতে পারে। তবে ড্যামেজটা যদি খুব বেশি হয়, সেক্ষেত্রে সম্পূর্ণ রিকভারি না হওয়ার সম্ভাবনায় বেশি। সেক্ষেত্রে যেটা খুব ইম্পর্ট্যান্ট, যে আবার স্ট্রোক না হয়। হার্টের ক্ষেত্রেও সেটা প্রযোজ্য। হার্ট অ্যাটাক, ছোটো অ্যাটাক হলে অনেক সময় রিকভারি হয়ে যায়, বড় অ্যাটাক হলে টোটাল রিকভারি হয় না, পার্শিয়াল রিকভারি হয়। সেক্ষেত্রে আবার হার্ট অ্যাটাক, আবার যাতে স্ট্রোক না হয়, সেই ব্যাপারে প্রিভেনশন, এটাকে আমরা সেকেন্ডারি প্রিভেনশন বলি, সেটা খুব ইম্পর্টেন্ট। এটার জন্য ব্লাড প্রেশারটাকে কন্ট্রোল করতে হবে, খুব ইম্পর্টেন্ট এটা, এবং পারফেক্টলি কন্ট্রোল রাখতে হবে। অ্যাট দ্য সেম টাইম আদার যে রিস্ক ফ্যাক্টর আছে স্ট্রোক বা হার্ট অ্যাটাকের জন্যে, মেজর যেটা বলি আমরা ডায়াবেটিস বলি, হাই কোলেস্ট্রল বলি, স্মোকিং সাথে সাথে একটা ফ্যাক্টর, এবং রেগুলার এক্সারসাইজ, ডায়েটারি হ্যাবিট, এগুলো খুব ইম্পর্টেন্ট। এবং এগুলো সব যদি কন্ট্রোল রাখা হয়, মোটামুটি মেজরিটি অফ দ্য পেশেন্ট, যাদের হার্ট অ্যাটাক হোক, স্ট্রোক হোক, বা চোখের সমস্যা হোক, ইভেন কিডনির সমস্যা হলেও পরবর্তীতে মোটামুটি স্বাভাবিক লাইফ লিড করতে পারেন। উচ্চ রক্তচাপের কারণে কিডনিতে কি কি ইফেক্ট পড়ে, কি কি ধরনের রোগ হয়, এই ব্যাপারগুলো যদি একটু বলতেন। কিডনি তো আমরা বলি যে শরীরের ফিল্টার, মাল্টিপল স্মল মাইক্রো ফিল্টার। এটার ভিতর দিয়ে আমাদের শরীর থেকে পানি বের হয়, শরীর থেকে বিভিন্ন আবর্জনা যেটাকে বলি, সেগুলো বের হয়। এবং প্রেশার যদি বেশি থাকে, এই ফিল্টারগুলো আস্তে আস্তে অকেজ হয়ে যেতে থাকে। এবং এমনও আছে, আমার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের পাশে কিডনি ফাউন্ডেশন আছে, অনেক রুগী দেখা যায় ওখানেই ফার্স্টে আসেন, যে কিডনি সমস্যা থেকে হাতে পায়ে পানি চলে আসছে। তারপরে দেখা গেল তার ডায়াগনোসিস হলো যে না, কিডনির সমস্যা এমনিতে হয়নি, তার লং স্ট্যান্ডিং হাইপারটেনশন আছে,
লং স্ট্যান্ডিং ডায়াবেটিস আছে, সেটার থেকে কিডনির সমস্যা হয়েছে, হাতে পায়ে পানি আসছে, তখন উনি বুঝতে পারছেন যে না তার সমস্যাটা। এখন এই কিডনি যেটা হয়, কিডনি ফেলিওর সহজভাবে যদি বলি, হার্টে যেমন হার্ট ফেলিওর হয়, কিডনিতেও হাইপারটেনশন থেকে কিডনি ফেলিওর হতে পারে। কিডনি ফেলিওর হলে যেটা হয় সেটা হচ্ছে হাতে পায়ে পানি চলে আসা, প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া, শ্বাসকষ্ট হওয়া। তখন ব্লাড প্রেশার যেটা বেশি ছিল, ওই ব্লাড প্রেশারটা শরীরে যেহেতু আরও লবণ প্লাস পানি জমছে, ওই ব্লাড প্রেশারটা আরও বেশি বেড়ে যায়। এই কন্ডিশনে ব্লাড প্রেশার কন্ট্রোল করা খুব ডিফিকাল্ট, রেজিস্ট্যান্ট হাইপারটেনশন বলি আমরা অনেক সময়। এটা যে হাইপারটেনশন থেকে কিডনির অসুখ হবে এমন না, অনেক সময় দেখা যায় যাদের কিডনির অসুখ আছে অন্য কারণে, ডায়াবেটিস থেকে কিডনি ফেলিওর আছে, ইনফেকশান আছে সেটার থেকে কিডনি ফেলিওর আছে, বা কিডনির অন্য অসুখ থেকে কিডনি ফেলিওর আছে, সেটার থেকেও হাইপারটেনশন হতে পারে, যেটাকে আমরা সেকেন্ডারি হাইপারটেনশন বলি। সুতরাং কিডনি এবং হাইপারটেনশন খুব ক্লোজ রিলেটেড। এবং নেফ্রোলজিস্ট যারা আছেন আমি দেখি যে দে আর ভেরি কোয়াইট এফিশিয়েন্ট এই হাইপারটেনশনের ট্রিটমেন্টের ব্যাপারে। তখন দিস ইজ এ ভেরি পার্ট অ্যান্ড পার্সেল অফ কিডনি ডিজিজ। এরপরে একটু আসি চোখের ওপরে। উচ্চ রক্তচাপে যারা দীর্ঘদিন ধরে ভুগছেন বা ভুগে থাকেন, চোখের উপরে তাদের কি ধরনের সমস্যা হতে পারে, কি ধরনের রোগ হতে পারে এটার কারণে? হঠাৎ করে যদি ব্লাড প্রেশার খুব বেশি বেড়ে যায়, 180, 200, নেচার ব্লাড প্রেশার 110, 20 এরকম, ব্রেনে যেমন হেমোরেজ হতে পারে, সেম থিং কিন্তু চোখের ভিতরে হতে পারে, রেটিনায় হেমোরেজ হতে পারে, সাডেন ব্লাইন্ডনেস হতে পারে, যেটাকে আমরা প্যাপিলিটিমা বলি। যে চোখে দেখবেন যে ঝাপসা দেখছে, অনেক সময় ব্লাইন্ড হয়ে গেছে, ট্যানজেন্টলি হলো, প্রেশার কন্ট্রোল না করলে হয়তো পার্মানেন্টলি হলো, কন্ট্রোল করলে ওটা হয়তো আবার রিকভারি করলো। সুতরাং রেটিনার উপরে এই ইফেক্টগুলো পড়ে, যেখানে ব্লিডিং হতে পারে, রেটিনাল ইনফাকশানও হতে পারে, ব্রেনের যেমন ইনফাকশান হয় সেরকম প্যাপিলিডেমার একটা অসুখ আছে যে ওর ভিতরে পানি জমে প্যাপিলিডেমা হয়, সেটাতেও ব্লাইন্ডনেস হতে পারে। তো আলটিমেটলি চোখের সমস্যা হলে যেটা দেখা যায়, আলটিমেট সব রেজাল্ট হচ্ছে, এন্ড রেজাল্ট হচ্ছে ব্লাইন্ডনেস। অনেকের চোখের ইনিশিয়াল দৃষ্টিহীনতা হয়, ব্লাইন্ডনেস টোটাল না, কিছুটা হয়তো ঝাপসা দৃষ্টি হয়, পরে গিয়ে ব্লাইন্ডনেস হতে পারে। এবং এটাও একই রকম, ডায়াবেটিস যদি থাকে, কোলেস্ট্রল থাকে, তাহলে এই ইফেক্টটা ট্রিমেন্ডাসলি চোখের উপরে খুব তাড়াতাড়ি হয়। এই যে ব্লাইন্ডনেস হয়ে যেতে পারে, এটা কি ইরিভার্সিবল? কিছুটা কন্ডিশন যেটা বললাম, ব্রেন বা হার্টে যেমন হাইপারটেনশন, ডায়াবেটিস থেকে কিছু ড্যামেজ যখন ম্যাসিভ হয়ে যায়, তখন এটা অলমোস্ট ইরিভার্সিবল, অথবা রিভার্সিবল হলেও সেটা পার্শিয়ালি রিভার্সিবল, টোটাল রিকভারি নেভার পসিবল। চোখেরটাও অনেকটা সত্যি। কিছু ক্ষেত্রে এখন অনেক লেজার ট্রিটমেন্ট থেকে শুরু করে বিভিন্ন রকম ট্রিটমেন্ট আসছে, তাতে অনেকটা রিকভারি সম্ভব। কিন্তু অলওয়েজ যেটা প্রবাদ আছে যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, দ্যাট ইজ দ্য বেস্ট অন। একবার হয়ে গেলে সেকেন্ডারি প্রিভেনশন যেটাকে বলি, সেটা খুব কস্টলি, সব জায়গায় অ্যাভেলেবল না, এবং দ্যাট ইজ নট এ পার্মানেন্ট সলিউশন। ইফ ইউ ডু দ্য পার্মানেন্ট সলিউশন, সেটা হচ্ছে হতে না দেওয়া, হয়ে গেলেও ইনিশিয়ালি দ্যাট শুড বি হল্ট। সেটা ব্লাড প্রেশার হোক, ডায়াবেটিস হোক, কোলেস্ট্রল হোক, লাইফস্টাইল, সব কিছু। যেটা আপনি বলছিলেন যে চিকিৎসা হয়তো আছে কিন্তু অনেক এক্সপেন্সিভ হবে এবং সব খাতে অ্যাভেলেবল না। এই যে চোখের উপরে যে ইফেক্ট পড়ছে এবং হয়তো টেম্পোরারি ব্লাইন্ডনেস, এই চিকিৎসা করার জন্য সেটা কি আসলে আমাদের দেশে সুযোগ সুবিধা আছে? আমাদের দেশে আছে, আমাদের দেশে অনেক অ্যাডভান্স রেটিনা সব ট্রিটমেন্টই আছে, এবং সব মেজর সিটিতেই আছে। লেজার থেরাপি অনেক জায়গাতে হয়, কিন্তু ওই যেটা বললাম যে খুব কস্টলি, এবং সেটা পার্মানেন্ট সলিউশনও না আর কি। আমাদের দেশে সব চোখের ট্রিটমেন্ট, অনেক আধুনিক ট্রিটমেন্ট আছে, স্ট্রোকের যে আধুনিক ট্রিটমেন্ট সেটাও আছে, হার্টের যে আধুনিক ট্রিটমেন্ট, সেটা হার্ট ফেলিওর হোক, হার্ট অ্যাটাক হোক, হার্টের হৃদস্পন্দন, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন বা অন্য কোনো অ্যারিথমিয়া, সবগুলোই বাংলাদেশে আছে। অনেক সময় দেখা যায় প্রেশার হয়তো বেশি, একজন রোগী অনেকেই কিন্তু বুঝতে পারেন যে হ্যাঁ আমার ব্লাড প্রেশার এখন বেশি, কারণ ওনারা হয়তো অভ্যস্ত হয়ে যান এই সিমটমগুলোর সাথে। কিন্তু বেশি হলেও ওনারা বুঝতে পারেন না এখন আমি কি করব। যিনি আসলে ওষুধ নিচ্ছেন উনিও ঠিক বুঝতে পারেন না আমি কি ওষুধ, অনেকেই এরকম কোয়েশ্চেন করেন আমি কি তাহলে ওষুধ এখন 2টা নিব, যেহেতু আসলে ওষুধের নিয়ন্ত্রণে নেই। এবং হয়তো ওই মুহূর্তে ওনার কোনো একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাওয়ার সুযোগও নেই। এই সময়গুলোতে ওনারা কি করবেন, এই ব্যাপারে যদি একটু পরামর্শ দিতেন। বিশেষজ্ঞ ডাক্তার না হলেও জেনারেল প্র্যাকটিশনার যারা, ওনারাও কিন্তু যথেষ্ট এফিশিয়েন্ট, অ্যাটলিস্ট ব্লাড প্রেশার কন্ট্রোলের ব্যাপারে। ব্লাড প্রেশার, ডায়াবেটিস, কোলেস্ট্রল, এগুলো কিন্তু আমরা বলি যে সাইলেন্ট কিলার।
নীরব ঘাতক। এদের সিমটম হয় না, উপসর্গ থাকে না। 80-90% অফ দ্য পেশেন্ট যাদের ডায়াবেটিস আছে, প্রেশার আছে, কোলেস্ট্রল আছে, উপসর্গ কিছু বুঝতে পারেন না। বুঝতে পারেন যখন যে কোনো একটা অর্গান যখন ড্যামেজ হয়ে যায়, সেটা কিডনি হোক, হার্ট হোক, ব্রেন হোক, চোখ হোক, তখনই বুঝতে পারেন। সেটা বললাম, দ্যাট ইজ তখন এটা খুব ডিফিকাল্ট হয়। সেই জন্য 80-90% যেহেতু অ্যাসিমটোমেটিক থাকে, রুটিন চেক আপ একটা বয়সের পরে, 30-35 ইয়ার্সের পরে রুটিন চেক আপ, প্রেশার আছে কিনা, ডায়াবেটিস, কোলেস্ট্রল আছে কিনা, এগুলো দেখা উচিত। আর ব্লাড প্রেশারের ওষুধ নেওয়ার পরেও অনেকের দেখা যায় ব্লাড প্রেশার কন্ট্রোল হয় না। এ ব্যাপারে একটা ইভেন ফার্স্ট ওয়ার্ল্ড ওর ইউরোপিয়ান কান্ট্রিতেও একটা রুল অফ থাম আছে যে যাদের ব্লাড প্রেশার থাকে অ্যাডাল্ট পপুল, তা 50% লোক জানেই না যে আমার ব্লাড প্রেশার আছে। ওখানকার কথা বলছে, আমাদের সিচুয়েশান মোর আরও খারাপ। যারা জানে ব্লাড প্রেশার আছে তাদের 50% প্রপার ওয়েতে ট্রিটমেন্ট নেয় না। যারা ট্রিটমেন্ট নেয়, রেগুলার ওষুধ খায়, তাদেরও দেখা যায় যে 100 জনের ভিতরে 50 জন 50%-এর ব্লাড প্রেশার যেটুকু কন্ট্রোল করা দরকার পারফেক্ট ওয়েতে সেটা কন্ট্রোল হয় না। এটাকে রুল অফ থাম বলে। সেই জন্য দেখা যায় 100 লোকের ভিতরে 15-20% পিপুলের দেখা যায় ব্লাড প্রেশারটা পারফেক্ট ওয়েতে কন্ট্রোল থাকে। সেই জন্য রেগুলার চেক আপ করা খুব দরকার। সিমটম না থাকলেও, ওই যে বললাম, এটা তো সিমটম হয় কখন, যখন হঠাৎ করে প্রেশার বেশি হয়, ঘাড়ে ব্যথা, একটু মাথা ব্যথা হচ্ছে, একটু স্লিপ ডিস্টারবেন্স হচ্ছে, কিন্তু সবার হয় না। অনেক দিন পরে দেখা গেল এটা আবার অ্যাডাপ্টেড হয়ে যায়। সেই জন্যে অবশ্যই রুটিনলি চেক করা উচিত। সেটা হোম মনিটর হোক, বাসায় ব্লাড প্রেশারের এখন অনেক ইলেকট্রনিক মেশিন আসছে খুব ভালো, অথবা অফিস বা ডক্টরস চেম্বার হোক, রুটিনলি ব্লাড প্রেশার মেজার করা উচিত। এবং ব্লাড প্রেশার কন্ট্রোল করতে হলে যে ওষুধ দরকার, যদি একটাতে কন্ট্রোল না হয়, সাপোজ 5 মিলিগ্রামের একটা ওষুধ খাচ্ছে অ্যামলোডিপিন, কন্ট্রোল না হলে ওটার ডোজ হয়তো বাড়ানো লাগতে পারে, অথবা এটার সাথে অন্য একটা ওষুধ দেওয়া লাগতে পারে। এখন কিন্তু উপজেলা লেভেলে গভর্নমেন্ট থেকে 3-4টা হাইপারটেনশনের মেডিসিন ফ্রি অফ কস্ট দেওয়া হয়, এবং এই মেডিসিনগুলো খুব চিপ না, 5 টাকা 10 টাকার ভিতরে মোটামুটি কাভার হয়ে যায় সব কিছু। কিন্তু একবার যদি এটা রিলেটেড যে কোনো কমপ্লিকেটেড হয়, 5 লাখ 10 লাখ টাকা দিয়েও সেটা রিকভারি করা সম্ভব না। সেই জন্যে প্রেশার যাদের, ডায়াবেটিস, কোলেস্ট্রল যাদের আছে, তাদের রুটিনলি ডক্টরের কাছে, অ্যাটলিস্ট জেনারেল প্র্যাকটিশনারের কাছে যাওয়া উচিত, কিছু রুটিন পরীক্ষা করা উচিত, যাতে করে এটা কমপ্লিকেশন পর্যায়ে না যায় এবং প্রথম থেকে আসলে এই সাবধান থাকা উচিত। তাহলেই আশা করা যায় জন্য সুস্থ থাকতে পারবেন। আরেকটা জিনিস যেটা আমরা অনেক সময় বলি যে প্রেশার, ডায়াবেটিস কন্ট্রোল হয়ে গেলে আমরা মেডিসিন ছাড়তে পারবো কিনা, খুব কমন কোশ্চেন। অনেকে এই ভয়ে মেডিসিন শুরু করতে চান না যে একবার ওষুধ শুরু করলে সারা জীবন খেতে হবে। হ্যাঁ, এটা ঠিক আছে, প্রেশারের ওষুধ শুরু করলে মেজরিটি ক্ষেত্রে সারা জীবন খেতে হয়, কিছু ক্ষেত্রে হয়তো মেডিসিন অফ করা যেতে পারে, কিন্তু অনেক ক্ষেত্রে লাইফস্টাইল মডিফিকেশানে কিন্তু ডোজটা কমায় আনা যেতে পারে। এবং মেডিসিন শুরু করার আগে অনেকে বলে যে 2 মাস 3 মাস যদি আপনি লাইফস্টাইল মডিফিকেশান করেন তাহলে প্রেশারটা কমে যেতে পারে। লাইফস্টাইল মডিফিকেশানের ভিতরে একটা বলবো আমরা ডায়েট, একটা হচ্ছে এক্সারসাইজ। ডায়েট হ্যাবিট যদি আপনি ঠিক করেন, ভেজিটেবল ফ্রুটস বেশি খাচ্ছেন, কোলেস্ট্রল বা চর্বি কম খাচ্ছেন, চর্বি খেলেও অ্যানিম্যাল কোলেস্ট্রলটা আপনি, অ্যানিম্যাল ফ্যাটটা অ্যাভয়েড করছেন, ভেজিটেবল ফ্যাট খাচ্ছেন, প্লাস রেগুলার এক্সারসাইজ করছেন, ফুড থেকে দেখা যায়, এবং লো সল্ট যেটা আরও খুব ইম্পর্টেন্ট, এটাতে দেখা যায় 5 থেকে 10 মিলিমিটার ব্লাড প্রেশার কন্ট্রোল হয়। রেগুলার এক্সারসাইজ এবং ওয়েট রিডাকশন করলে সেখানে আবার 10 থেকে 20 মিলিমিটার ব্লাড প্রেশার কমানো যেতে পারে। সুতরাং এই লাইফস্টাইল মডিফিকেশানে আপনি 10 to 20 মিলিমিটার ব্লাড প্রেশার কমাতে পারেন। সুতরাং কারো যদি ব্লাড প্রেশার 150 বা 160/100 থাকে, লাইফস্টাইল মডিফিকেশান ওভার 2-3 মান্থ ব্লাড প্রেশার 140-130 থেকে 90-এর নিচে নিয়ে আসতে পারছেন, নর্মাল হয়ে যায় কিন্তু। জি, আমাদের এই অনুষ্ঠানে এসে এই যে উচ্চ রক্তচাপ নিয়ে আমাদের দর্শকদেরকে আপনি এত কিছু তথ্য দিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি এসিআই, ধন্যবাদ জানাচ্ছি এটিএন নিউজকে। প্রিয় দর্শক, এসিআই ফার্মাসিউটিক্যালসের সৌজন্যে ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে উপলক্ষে এটিএন নিউজের বিশেষ আয়োজন আজ তাহলে এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন এটিএন নিউজ। সহযোগিতায়
এসিআই ফার্মাসিউটিক্যালস।